গুমোট গরম কাটিয়ে রাজধানীতে আকস্মিক শিলাবৃষ্টি, আগামী কয়েকদিন অব্যাহত বর্ষণের পূর্বাভাস। বইমেলায় ক্ষতিগ্রস্ত স্টল, ব্যাহত বেচা বিক্রি। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার, হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, গুরুতর দগ্ধ আরও 2 জন, কমিউনিটিতে শোকের ছায়া। ইরাকে রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় 6 মার্কিন সেনা নিহত। মুজতবা খামেনি সহ শীর্ষ নেতাদের তথ্য দিলে $1 কোটি পুরস্কার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সবচেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়েছে। দিনের হালকা গরমের পর এক পশলা বৃষ্টিতে চারপাশে নেমে আসে স্বস্তিদায়ক শীতল আবহ। শুক্রবার রাত 8:45-টার দিকে হওয়া বৃষ্টির পর সড়কে থাকা নগরবাসীদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা বলছেন, ইফতারের পর হালকা গরম আবহাওয়ার মধ্যে বৃষ্টি হওয়ায় বেশ ভালো লাগছে। বৃষ্টি ভোগান্তি না হয়ে সবার জন্য স্বস্তির হয়েছে বলেও জানান তারা। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতেও পড়তে হচ্ছে শপিংয়ে বের হওয়া নগরবাসীকে। বৃষ্টির কোনো প্রস্তুতি ছাড়া ছুটির দিনে বের হওয়ায় অনেকেই ভিজে যান। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা সহ দেশের 8 বিভাগে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এখন একটু একটু করে গরমও পড়ছে, এই বৃষ্টিটা স্বস্তিদায়ক। আর সারাদিন আসলে রোজা থেকে একটু শপিং করছি, যেহেতু এই যে ঘোরাঘুরি হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তো এই যে বৃষ্টিটা খুব প্রশান্তির। খুবই ভালো লাগছে, আল্লাহর রহমতে আজকে সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। বিজলি চমকাচ্ছে, বাচ্চা আছে সাথে, এর জন্য ভয় পাচ্ছি যে আবার কোন বিপদ আপদ হয় নাকি। মানে বহুদিন পরে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বইমেলার শেষ শুক্রবারে বৃষ্টির হানা, ইফতার পরবর্তী মেলায় তাই ছিল না আগের উচ্ছ্বাস। ফাগুনের শেষ বৃষ্টি অনেকটা আগুন হয়ে যেন ঝরল মেলায়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল। শুক্রবারের বইমেলায় অপ্রত্যাশিত বৃষ্টির হানা। ইফতারের পর যে কয়েকজন বই কেনার জন্য গিয়েছিলেন তাদেরও পড়তে হয় বিপাকে। আকস্মিক বৃষ্টিতে পাঠক, ক্রেতা, প্রকাশক কারোরই আগাম প্রস্তুতি ছিল না। তাই বইয়ের মলাট না উল্টে সবাই ব্যস্ত বৃষ্টি থেকে নিজেকে রক্ষায়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল ও বই। এর মাঝেও মেলার আনন্দে শরিক হতে বই প্রেমীদের চেষ্টার কমতি ছিল না। যারাই এসেছেন প্রতিটা মানুষই দেখবেন যে এই মুহূর্তে বই কিনছেন। আজকে ফ্রাইডে অনুযায়ী অনেক ভালো ছিল। শিলা পড়ছে আর সাথে দমকা হওয়া, সো এর কারণে হচ্ছে আমাদের কিছু বই ভিজে গেছে। পাঠকরা যারা বই কিনতে এসেছিলেন তারাও বন্ধু হয়েছিলেন, তারপরে পানিও তো জমে গিয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে, অনেকের কাছে এটা দুর্ভোগ মনে হয়েছে। সেখানে আমরা আটকা পড়ে গেলাম, লেখকের কাছ থেকে আরো বেশি কবিতা শুনলাম। মানে সেই মুহূর্তটা না, মানে জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমাদের মনে হলো। দুপুর পর্যন্ত মেলায় ছিল বই প্রেমীদের সরব পদচারণা। মেলার শেষ শুক্রবার ঘিরে সবার মাঝেই ছিল উচ্ছ্বাস। প্রকাশক, লেখক এবং পাঠক এই তিনটি সম্মিলন যখন একসাথে ঘটবে তখনই একটা মেলা সার্থক হয়ে উঠতে পারে বলে আমি বিশ্বাস করি। বই পড়ার দিকে বেশি ঝুঁকতে গেলে এই মেলাটাকে আরো বেশি প্রাণবন্ত করা দরকার। আমরা আশাবাদী যে লেখক, পাঠক যারা আছে প্রত্যেকেই বই নিয়েই শেষ পর্যন্ত মেলা থেকে যাবে। আর বৃষ্টির কারণে মেলার শেষ শুক্রবার বেচাবিক্রি কম হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। রোজার মেলার শেষ শুক্রবারে লেখক, পাঠক আর প্রকাশকদের মিথস্ক্রিয়ার এক সুবর্ণ সুযোগ ছিল। তবে ইফতারের পর প্রচণ্ড বৃষ্টির কারণে সেই মিথস্ক্রিয়ায় কিছুটা হলেও ছেদ পড়েছে। এখন শনিবারের মেলায় সেই ক্ষতি কাটিয়ে ওঠা যায় কিনা সেদিকেই নজর সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার 2 দফায় অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। অসুস্থ মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। পরে তাকে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। গত বুধবার অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি জামায়াতের নেতারা তাকে দেখতে যান হাসপাতালে। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে 5 বাংলাদেশি। বৃহস্পতিবার রাজধানী মালের অদূরে অবস্থিত দিগুড়া দ্বীপে এই দুর্ঘটনা হয়। ভোররাতে সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে আচমকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ছড়ায় আগুন। ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ তাজউদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ নুরুন নবী সরকার। গুরুতর আহত হন মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন নামের আরও 2 বাংলাদেশি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। দেশের বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ যাতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। নিহতদের মরদেহ অতি দ্রুত পাঠানো হবে দেশে। ইরানে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে 6 মার্কিন সেনা। এই নিয়ে ইরানে অভিযানকালে 11 মার্কিন সেনা নিহত হলো। এদিকে ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরানি মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। অন্যদিকে আওয়াজ সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি 1400 ছাড়িয়েছে। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 2টি KC-135 মডেলের রিফিউলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এ ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কমব্যাট উড়োজাহাজ। তবে হামলা নয়, এটিকে দুর্ঘটনা বলেই দাবি করছে মার্কিন সেন্টকম। বিমানটির সকল ক্রু নিহত হয়েছে বলেও নিশ্চিত করা হয়। তবে এর আগে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। এদিকে সময় যতই গড়াচ্ছে বাড়ছে ইরানের প্রতিরোধ। নতুন করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন পাল্লা এবং সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে IRGC। এসব ক্ষেপণাস্ত্র রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জির শহর। বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এতে ক্ষয়ক্ষতি হয় নিরাপত্তা চৌকি, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। ইসরায়েলের স্থানীয় প্রশাসন বলছে ইরানের হামলায় অর্ধশত আহত হয়েছে। আমরা ইরানের পরমাণু এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেব। এরই মধ্যে তাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC এবং বাসিজ ফোর্সের কোমর ভেঙে দেওয়া হবে। শুধু ইসরায়েলই নয়, নতুন করে হামলা চালানো হয়েছে আরব আমিরাত এবং বাহরাইনেও। এর মধ্যে দুবাইয়ের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে টার্গেট করা হয়। ইরানের দাবি মার্কিন মালিকানাধীন ছিল স্থাপনা। অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা। এদিকে ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত আছে মার্কিন এবং ইসরায়েলি যৌথ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 200 টার্গেটে সফল হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি ও নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা আলী লোরেজানির বিষয়ে তথ্য দিলে $1 কোটি মার্কিন পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জানানো হয় তাদের বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পাবেন তথ্যদাতারা। মুস্তফা খামেনি আর লোরেজানি ছাড়াও ইসমাইল খতিব, আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ও ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমিনিস সহ
ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে ওই বিবৃতিতে। তবে এর কিছু সময় আগে আল কুদস দিবস উপলক্ষে তেহরানের রাস্তায় জনগণের সাথে হাঁটতে দেখা যায় আলী লারিজানিকে। সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও পোস্ট করেন তিনি। বর্তমান সরকার গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিতে কাজ করছে, এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের 7 জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চায় সরকার, কারণ রাষ্ট্র ও সমাজের জন্য গণমাধ্যম অপরিহার্য। পরে সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটা দায়িত্ব। সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে 2 ব্যবসায়ীকে 7,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার বিকেলে সদর উপজেলার বেগুনটাল ও তোরাবগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। তিনি জানান, বেগুনটাল বাজারের জিন্নত স্টোর প্রতি লিটার ডিজেল 108 টাকায় বিক্রি করায় 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া তোরাবগঞ্জ বাজারের নজরুল ইসলাম 116 টাকার পেট্রোল 170 টাকায় বিক্রি করে 2,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। সংকটের কারণে নৌযানগুলোতে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাটে লঞ্চ মালিক সমিতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংগঠনের নেতারা জানান, দেশে দক্ষিণাঞ্চলের 38 নৌ রুটে নিয়মিত 85টির মতো লঞ্চ চলাচল করে, তবে ঈদে চলাচল বাড়বে দ্বিগুণ। কিন্তু নৌযানগুলোতে চাহিদার বিপরীতে মাত্র 10% তেল দেওয়া হচ্ছে বলে জানান তারা। নেতাদের দাবি, মজুদ শেষ হওয়ায় শনিবার থেকে নতুন করে কোনো নৌযানে তেল দেওয়ার মতো সক্ষমতা থাকছে না, ফলে ঈদ যাত্রায় এর প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রিভার ফুয়েল অ্যাসোসিয়েশনের নেতারা। আমাদের প্রয়োজন হলো ডেইলি 3 লক্ষ লিটার, আমাদেরকে দিচ্ছে 20,000 30,000, তো কাজে আমরা সংকলন করতে পারতেছি না, বিধায় জাহাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা যদি আগামী কালকের ভিতর যদি সমাধান না করে, তাহলে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। জাহাজ আপনার যাত্রী পরিবহন আপনার মুক্ত করে পড়বে, কোনো জাহাজ চালাইতে পারবে না। ঈদ উল ফিতর উপলক্ষে রেল ও সড়কপথে যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রেলযাত্রার প্রথম দিনে ভোগান্তি ছাড়াই বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। ছুটি কাটাতে সড়ক পথেও স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন শেষে মন্ত্রী জানান, তেলের দাম বাড়ছে না, ফলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। ভোর থেকে ঘরমুখো মানুষের এই ভিড় কমলাপুর রেল স্টেশনে। স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে শহর ছাড়ছেন তারা। এই মিছিলে আছেন আগে ভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা। তবে দুর্ভোগ এড়াতে আগেই স্বজনদের পাঠিয়ে দিচ্ছেন অনেকে। ঈদ আনন্দটা খুব বেশি এবং টিকিট পাওয়াটাও ওরকম ঝামেলা হয় নাই, অনলাইনে টিকিট কাটা হয়েছে, নির্বিঘ্নে যেতে পারছি আমরা। তারপর হচ্ছে আপনার টিকিট কাটা নিয়েও আমাদের কষ্ট হয় না। সব বন্ধু বান্ধব একসাথে যাইতেছি, তো ভালোই লাগতেছে। ভোগান্তির যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। ঈদ যাত্রায় ছোটরা একটু বেশিই খুশি। ছুটিতে গ্রামে কি কি মজা হবে তারই জল্পনা কল্পনা শুরু হয়েছে ঢাকা থেকেই। ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে, না আবার ঈদ করতে যাচ্ছি। বাড়িতে যাব, ঘোরাফেরা করব, পরে আবার স্কুল খুললে আবার ঈদের পরে আসবো। ছুটিতে বাড়ি যাচ্ছি ঈদ করতে, অনেক মজা করব, অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। ঈদ যাত্রার প্রথম দিনে অধিকাংশ ট্রেনই ছেড়ে গেছে সময় মতো, তবে বগিতে নাম্বার না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। আমি টিটিকে জিজ্ঞাসা করছি, বলে পিছন থেকে 5 নম্বর যেটা, এটা হচ্ছে ঝ বগি, আমাদের ইও বগি। এখন এটা নিয়ে ভিতরে হাতাহাতি হইতেছে। ছ বগির লোক উঠছে, চ বগির লোক উঠছে, একটা গেঞ্জাম লেগে গেছে, তো মারামারি লেগেছে অলরেডি আমার সাথে। একটা ট্রেনের মধ্যে 3টা স্টিকার লাগানো, একটা ট ঝ তারপর ইও লেখানো।
সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আশ্বাস দেন নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। এদিকে সড়ক পথেও আগেভাগে বাড়ির পথ ধরেছেন অনেকে, তবে বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। ছোটখাটো বাচ্চা নিয়ে যাইতে অনেক সময় ঝামেলা হয়, তো এই জন্য একটু আর্লি চলে যাবে। সরকারি অফিস, তারপরে আপনার গার্মেন্টসগুলি বন্ধ হওয়ার পরে আরও চাপটা বাড়তে পারে। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। মন্ত্রী জানান, সংকট মোকাবেলায় জনগণেরও দায়িত্ব আছে, তবে বাস ও ট্রেনে যাত্রী সেবা উন্নত করতে সরকার বদ্ধপরিকর। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, গরিব মানুষকে স্বাবলম্বী করতে 10 থেকে 20 লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি তরুণদের আত্মকর্মসংস্থান তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুরগাঁ বদলি করে দেন, আমাকে এটা এই ধারণাগুলো বাদ দিতে হবে, একটু বাইরে যেতে হবে, বহির্মুখী হতে হবে, নাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো না। জনগণ দেশের প্রতিহিংসা রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও মন্তব্য তার। মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না। যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ। জাতীয় সংসদের রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সময় তিনি নির্ভীকার ভূমিকা পালন করেছেন। শুক্রবার সন্ধ্যায় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। অধিকাংশ ছাত্র হাত তুলতে বললে সবচেয়ে দুইটা আমানত রেখে দিতে চাই। দুইটা ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। বিএনপি সকলের উন্নয়নে কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার ডাসার উপজেলা বিএনপির আয়োজনে 5টি ইউনিয়নের 5000 মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। বলেন, জনগণের উন্নয়নে তাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য সব কাজ করা হবে। মাদারীপুর 3 আসনের প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখে যা উন্নয়ন দরকার তা করা হবে। এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আগামী জুনে মাদ্রাসা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ শুরু হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।